মিগেল দে সার্ভান্তেসের ডন কিহোতে একটা মাস্টারপিস, যা প্রায় 400 বছর পুরনো। ভাবুন তো, এটা এমন একটা বই যা শুধু স্পেনের সাহিত্যকেই পাল্টে দেয়নি, বরং সারা পৃথিবীর গল্প বলার ধরনটাই বদলে দিয়েছে। চলুন আজ এই অসাধারণ বইটার গভীরে ডুব দেওয়া যাক। আচ্ছা, এটা কিন্তু বেশ বড় একটা প্রশ্ন, তাই না? সবারই তো নিজের পছন্দের একটা তালিকা থাকে। কিন্তু যদি পৃথিবীর সেরা লেখকদেরই এই প্রশ্নটা করা হয়, তাহলে উত্তরটা কি আসতে পারে বলুন তো? একবার শুধু ভাবুন, সালমান রুশদি থেকে শুরু করে ডরিস লেসিংয়ের মতো বিশ্বের বড় বড় সব সাহিত্যিকরা মিলে একটা বই বেছে নিচ্ছেন। সাহিত্যের ইতিহাসে এটা ছিল অন্যতম বড় একটা জরিপ। আর ফলাফল বলা যায় একদমই একতরফা। ডন কিহোতে অন্য যে কোনো বইয়ের থেকে 50% বেশি ভোট পেয়েছিল। তাহলে চলুন তো কারণটা একটু খুঁজে দেখা যাক। তো কি এমন আছে এই বইটাতে যেটা কিনা সে 1605 সালে প্রকাশিত হওয়ার পরেও, মানে 400 বছর পরেও এতটা প্রাসঙ্গিক? এর উত্তরটা পেতে হলে আমাদের আগে গল্পের মূল চরিত্রের সাথে পরিচিত হতে হবে। গল্পের শুরুটা বেশ অদ্ভুত। এক নাইট পাগল হয়ে যাচ্ছে। পুরো উপন্যাসটার ভিত্তিই কিন্তু দাঁড়িয়ে আছে এই সহজ কিন্তু অসাধারণ একটা ধারণার ওপর। তিনি নিজের নাম পাল্টে রাখলেন ডন কিহোতে দে লা মাঞ্চা, তার রোগা পটকা ঘোড়াটার নাম দিলেন রোসিনান্তে, আর এক সাধারণ গ্রামের মেয়েকে নিজের প্রেমিকা দুলসিনিয়া বলে কল্পনা করে নিলেন। তার জীবনের একটাই লক্ষ্য, পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আর দুর্বলদের রক্ষা করা। কিন্তু কিহোতে তো একা ছিলেন না, তার সঙ্গী ছিল সাঞ্চো পাঞ্জা, একজন সাধারণ কৃষক যে ছিল কিহোতের একদম উল্টো। একদিকে ডন কিহোতে হলেন একজন আদর্শবাদী, যিনি কিনা সব জায়গায় কাল্পনিক দানব দেখতে পান আর তাদের সাথে যুদ্ধ করতে চান, আর অন্যদিকে সাঞ্চো পাঞ্জা হলেন পুরোপুরি বাস্তববাদী। সে কোনো দানব দেখে না, সে দেখে শুধু উইন্ডমিল বা বাতাসকল। এই দুজনের দৃষ্টিভঙ্গির যে ফারাক, সেটাই কিন্তু পুরো উপন্যাসটাকে এগিয়ে নিয়ে গেছে আর এত আকর্ষণীয় করে তুলেছে। ডন কিহোতে লেখার পেছনে সার্ভান্টেসের কিন্তু একটা খুব পরিষ্কার উদ্দেশ্য ছিল। তিনি শুধু একটা গল্প বলতে চাননি, না, তিনি আসলে একটা পুরো সাহিত্যিক ধারাকেই শেষ করে দিতে চেয়েছিলেন। মানে সার্ভান্তেসের সময়ে স্পেনে নাইটদের নিয়ে লেখা বীরত্বের গল্প বা শিভ্যালরিক রোম্যান্স যাকে বলে, সেগুলো ছিল অসম্ভব জনপ্রিয়। আর এই গল্পগুলোতে নাইটরা এমন সব অবিশ্বাস্য কাজ করত যার সাথে বাস্তবতার কোনো মিলই ছিল না। এই সব অবাস্তব গল্পের বাড়াবাড়ি দেখেই সার্ভান্তেস আসলে বিরক্ত হয়ে গিয়েছিলেন। সোজা কথায়, ডন কিহোতে ছিল একটা স্যাটায়ার বা ব্যঙ্গ রচনা। সার্ভান্তেস চেয়েছিলেন মানুষ যেন এই কাল্পনিক বীরত্বের মোহ থেকে বেরিয়ে আসে, বাস্তব জগৎটাকে দেখতে শেখে, আর তিনি সফলও হয়েছিলেন। এই বইটা বের হওয়ার পর স্পেনের নাইটদের নিয়ে লেখা ওইসব উপন্যাসের জনপ্রিয়তা প্রায় শেষই হয়ে যায়। কিন্তু ডন কিহোতে শুধু একটা যুগের শেষ করেনি, বরং একটা নতুন যুগের শুরুও করেছিল। চলুন দেখি কিভাবে এটা একেবারে নতুন এক ধরনের গল্প বলার জন্ম দিল। ডন কিহোতেকে কেন প্রথম আধুনিক উপন্যাস বলা হয়? কারণটা হলো এটা আগের সব গল্পের থেকে একদম আলাদা ছিল। এর চরিত্রগুলো সাদা কালো নয়, মানে শুধু ভালো বা খারাপ নয়, বরং খুবই জটিল, আর সময়ের সাথে সাথে তারা বদলাতেও থাকে। সার্ভান্তেস যেভাবে কমেডি আর ট্র্যাজেডিকে মিশিয়েছেন, সেটা আগে কেউ ভাবতেও পারেনি। আর সবচেয়ে যুগান্তকারী আইডিয়াটা ছিল মেটাফিকশন, মানে গল্পটা নিজেই জানে যে সে একটা গল্প। ভাবা যায়, উপন্যাসের দ্বিতীয় ভাগে চরিত্রগুলো নিজেদেরকে নিয়ে লেখা প্রথম বইটা পড়ছে আর সেটা নিয়ে আলোচনা করছে। এটা গল্প বলার জগতে একটা সম্পূর্ণ নতুন বিপ্লবী ধারণা ছিল। আর এই উপন্যাসের প্রভাব এতটাই গভীর ছিল যে তা শুধু বইয়ের পাতায় আটকে থাকেনি, এটা আমাদের ভাষা আর সংস্কৃতিরও একটা অংশ হয়ে গেছে। যেমন কুইকসটিক শব্দটা, এটা এখন ইংরেজি সহ অনেক ভাষায় ব্যবহার হয়। এর মানে হলো এমন কোনো ব্যক্তি যে ডন কিহোতের মতোই মহৎ, কিন্তু অবাস্তব সব আদর্শ নিয়ে চলে। ঠিক যেমনটা দেখা যায় উপন্যাসের সবচেয়ে বিখ্যাত দৃশ্যে। কিহোতে যখন উইন্ডমিলকে দানব ভেবে আক্রমণ করেন, সেখান থেকেই টিল্টিং অ্যাট উইন্ডমিলস প্রবাদটার জন্ম। এর মানে হলো কাল্পনিক শত্রুর সাথে লড়াই করা। এর প্রভাব কিন্তু এখানেই শেষ না। দোস্তোয়েভস্কি থেকে মার্ক টুয়েইন, বড় বড় সব লেখক এই উপন্যাস থেকে অনুপ্রেরণা পেয়েছেন। মার্ক টুয়েইন তো বলেইছিলেন যে এই একটা বই মধ্যযুগীয় বীরত্বের প্রতি মানুষের যে মোহ ছিল, সেটাকে চিরতরে শেষ করে দিয়েছে।
আর আজও ডন কিহোতে পৃথিবীর সবচেয়ে বেশি অনুবাদ হওয়া আর সবচেয়ে বেশি পড়া বইগুলোর মধ্যে একটা। তাহলে শেষ প্রশ্নটা হলো, ডন কিহোতে কি শুধু 400 বছর আগের একটা স্যাটায়ার, নাকি তার থেকেও বড় কিছু? আসলে এটা এমন একটা বই যা আমাদের শিখিয়েছে যে গল্প শুধু বিনোদনের জন্য নয়, গল্প হলো বাস্তবতা, কল্পনা আর মানুষের মনের গভীরতাকে খুঁজে দেখার একটা মাধ্যম। আর হয়তো সে কারণেই 400 বছর পরেও আমরা আজকের দিনে প্রায় প্রত্যেকটা আধুনিক গল্পের মধ্যেই ডন কিহোতের একটুখানি ছায়া খুঁজে পাই।